নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি গল্পের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যদি কমেন্ট করেন তাহলেই আমি বুঝতে পারবো আমার গল্প আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কৃপণ। গল্প পাঠে আমি অর্পিতা। কদম্ববাবু মানুষটা যত না গরিব তার চেয়ে ঢের বেশি কৃপণ। তিনি চণ্ডীপাঠ করেন কি না কে জানে, তবে জুতো সেলাই যে করেন তা সবাই জানে। আর করেন মুচির পয়সা বাঁচাতে। তবে তারও একটা কারণ আছে। একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল, "ও বাবু, এ জুতো কি করে সেলাই করব? এটা তো জুতো নয়, জুতোর ভূত, ফেলে দিন গে।" বাস্তবিকই জুতো জোড়া এত ছেঁড়া আর তাপ্পি মারা যে সেলাই করার আর জায়গাও ছিল না। কিন্তু কদম্ববাবু দমলেন না। একটা ঘুণ ছুঁচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে। এবার এই জুতো সেলাই থেকেই তার ঝোঁক গেল অন্যান্য দিকে। জুতো যদি পারা যায় তাহলে ছাতাই বা পারা যাবে না কেন? সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটাও নিজেই সারাতে বসে গেলেন। এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ, ছুতোরের কাজ, ছুরি কাঁচি ধার দেওয়া, শিল কাটানো, ফুটো কলসি ঝালাই করা, ছোটোখাটো দর্জির কাজ সবই নিজে করতে লাগলেন। এর ফলে উনি যে বাড়ির লোকের কাছে খুব বাহবা পান তা মোটেও নয়, বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই কৃপণতায় খুবই লজ্জায় লজ্জায় থাকে। বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার হয়ে দাঁড়ায়। কিন্তু কদম্ববাবু নির্বিকার। পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায়। তার বাড়িতে ঝি চাকর নেই, জমাদার আসে না, নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই কদম্ববাবু, তার বউ আর ছেলে মেয়েরা করে নেয়। একদিন কদম্ববাবু ছোট ছেলে বায়না ধরল, "ও বাবা, বাবা, আমাকে একটা ঘুড়ি লাটাই কিনে দিতে হবে। ও বাবা, দেবে বাবা? ও বাবা, দাও না একটা ঘুড়ি লাটাই।" কদম্ববাবু একটুও না ঘাবড়ে বসে গেলেন ঘুড়ি বানাতে। পুরনো খবরের কাগজ দিয়ে ঘুড়ি আর কৌটো ছেঁদা করে তার মধ্যে একটা ডান্ডা লাগিয়ে লাটাই হলো। ঘুড়িটা উড়ল না বটে, কিন্তু কদম্ববাবুর পয়সা তো বেঁচে গেল। এহেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন। 4 মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন। হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝেঁপে বৃষ্টি এলো। সস্তা ফুটো ছাতায় জল আটকালো না। কদম্ববাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন। তাড়াতাড়ি একটা পুরনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ঝাঁট থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ পিছনের প্রকাণ্ড দরজাটা খুলে গেল। একজন বুড়ো মতো লোক মুখ বাড়িয়ে একগাল হেসে বললেন, "এই যে শ্যামবাবু, এসে গেছেন তাহলে? আসুন আসুন, ভিতরে আসুন।" কদম্ববাবু তথস্থ হয়ে বললেন, "আমি তো শ্যামবাবু নই।" "না হলেই বা শুনছে কে? কর্তাবাবু দাবার ছক সাজিয়ে বসে আছেন যে, দেরি হলে কুরুক্ষেত্তর করবেন। এ কি রঙ্গরসিকতার সময়? আসুন আসুন, ভিতরে আসুন।" কদম্ববাবু সভয়ে বললেন, "আমি তো দাবা খেলতে জানি না। ও মশাই, কি বলছেন?" লোকটা আর সহ্য করতে পারল না। কদম্ববাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বলল, "আচ্ছা লোক তো মশাই, আপনি রসিক লোক তা আমরা সবাই জানি। তা বলে সব সময় কি রসিকতা করতে হয়?" ভিতরে ঢুকে কদম্ববাবুর চোখ ছানা ভরা হয়ে গিয়েছিল। এইসব পুরনো বনিদি বাড়িতে তিনি কখনো ঢোকেননি। যেদিকে তাকান চোখ যেন ঝলসে যায়। মার্বেল পাথরের বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড়বাতি অবধি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে। তিনি যে শ্যামবাবু নন, তাকে যে ভুল লোক ভেবে এ বাড়িতে ঢোকানো হয়েছে, এ কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতো অবস্থাও কদম্ববাবুর আর রইল না। তিনি চারদিকে চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন, এই মার্বেল পাথরের কত দাম হতে পারে?
কত দাম ওই দেওয়াল ঘড়িটার? ভেজা ছাতা থেকে জল ঝরে মেজে ভিজে যাচ্ছিল। লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে একরকম কেড়ে নিয়েই বলে উঠল, শ্যামবাবু, এই ছেঁড়া তাপ্পি দেওয়া ছাতাটা কোত্থেকে পেলেন? আপনার সেই দামি জাপানি ছাতাখানার কি হলো? কদম্ববাবু শুধু হতভম্বের মতো বললেন, জাপানি ছাতা? লোকটা হঠাৎ তার পেটে একটা চিমটি কেটে বলল, আপনার মতো শৌখিন মানুষ কটা আছে বলুন তো? ছেঁড়া জুতোয় জল ঢুকে সপ সপ করছিল। কদম্ববাবু জুতো জোড়া সন্তর্পণে ছেড়ে রাখলেন একধারে, কিন্তু লোকটার চোখ এড়ানো গেল না। জুতো জোড়া দেখতে পেয়ে লোকটা আঁতকে উঠে বলল, হো মা গো, সেই সোনালি সুতোর কাজ করা নাগরা জোড়া কোথায় গেল আপনার? তার বদলে কি পরে এসেছেন? কদম্ববাবু কৃপণ বটে, কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপণ। সাধারণ কৃপণেরা টেরই পায় না যে তারা কৃপণ। তারা ভাবে যে তারা যা করছে সেটাই স্বাভাবিক, কিন্তু কদম্ববাবু তাদের মতো নন। তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন তিনি। এমনকি তিনি যে শ্যামবাবু নন এই কথাটাও হঠাৎ ভুলে গিয়ে তিনি বলে ফেললেন, আরে না না, তেমন কিছু না, বর্ষাকাল বলে নাগরা জোড়া পরিনি। লোকটা একটু তাচ্ছিল্যের ভাব করে বলল, ছ্যা, যার 150 জোড়া জুতো সে আবার সামান্য নাগরার মায়া করবে? এটা কি ভাবা যায় বলুন তো আপনি? শ্যামবাবু ছেঁড়া জুতো পরে বাবুর বাড়ি আসছেন, এ যে কলি শেষ হয়ে এলো। কদম্ববাবু একথা শুনে সভয়ে আর চোখে নিজের পোশাকটাও দেখে নিলেন। পরনে মিলের মোটা ধুতি, গায়ে একটা সস্তা ছিটের শার্ট। শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না। যেন তার মনের কথাটি টের পেয়েই লোকটা হঠাৎ বলে উঠল, না, আজ বোধ হয় আপনি ছদ্মবেশ ধারণ করেই এসেছেন শ্যামবাবু। তা ভালো, বড় লোকদেরও কি আর মাঝে মাঝে গরিব সাজতে ইচ্ছে যায় না? নইলে শ্যামবাবুর গায়ে তালি মারা জামা, পরনে হেঁটো ধুতি হয় কি করে বাপু? কদম্ববাবু বিগলিত হয়ে হাসলেন, বললেন, হ্যাঁ, ঠিকই ধরেছেন বটে। হলঘরের পর দালান ঘর। আহা, দালান ঘরের কি শ্রী! দুধারে পাথরের সব মূর্তি, বিশাল বিশাল অয়েল পেন্টিং, পায়ের নিচে নরম কার্পেট। এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি কদম্ববাবু, তবে শুনেছেন। টাকার কতখানি অপচয় যে এতে হয়েছে তা ভেবে তার মাথা ঘুরতে লাগলো। দুধারে সারি সারি ঘর, দরজায় ব্রোকেট বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে। দেওয়াল ঘড়ি আর ঝাড় লণ্ঠনে ছড়াছড়ি। এক একটা ঝাড়ের দাম যদি 1000 টাকা করেও হয় কমপক্ষে। না, কদম্ববাবু আর ভাবতে পারলেন না। লোকটা দালান ঘরের শেষে একটা চওড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, কর্তাবাবু, আজ আপনাকে দেখে মজা পাবেন, বুঝলেন? যা একটা ছদ্মবেশ লাগিয়ে এসেছেন আজ। কদম্ববাবু হে হে করে অপ্রতিভ হাসি হাসলেন, হ্যাঁ, এই আর কি। সিঁড়ি যে এরকম বাহারি হয় তা কদম্ববাবু সুদূর কল্পনাতেও ছিল না। আগাগোড়া পাথরে বাঁধানো কার্পেটে মোড়া এই সিঁড়িতে পা রাখতেও তার লজ্জা করছিল। দোতলায় উঠে কদম্ববাবু একেবারে বিমূঢ় হয়ে গেলেন। রাজদরবারের মতো বিশাল ঘর রূপোয় একেবারে রূপের হাট খুলে বসে আছে। যেদিকে তাকান সেদিকেই রূপো, রূপোর ফুলদানি, রূপোর ফুলের টব, রূপোর টেবিল, রূপোর চেয়ার, দেয়ালে রূপোর বাঁধানো বড় বড় ফটো। কদম্ববাবু চোখ পিটপিট করতে লাগলেন। লোকটা একটু ফিচকে হেসে বলে উঠল, কি হলো শ্যামবাবু? হ্যাঁ, এ বাড়ি কি আপনার অচেনা? রূপোর মহলে দাঁড়িয়ে থাকলে চলবে? কর্তাবাবু যে সোনা মহলে আপনার জন্য বসে থেকে থেকে হেঁদিয়ে পড়লেন। আসুন আসুন, তাড়াতাড়ি চলে আসুন। সোনা মহল্লা? কদম্ববাবুর বেশ ঘাম হতে লাগলো শুনে। রূপোর মহলেই যে লাখো লাখো টাকা ছড়িয়ে আছে চারিধারে,
কিং খাবের একটা পর্দা সরিয়ে লোকটা বলে উঠলেন, যান এবার ঢুকে পড়ুন। কদম্ববাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন, কিন্তু ঢুকেই যে কেন মূর্ছা গেলেন না সেটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি। সোনা মহল্লায় সব কিছুই সোনার, এমনকি পায়ের তলার কার্পেটটা অবধি সোনার সুতোর কাজ, সোনার পায়াওয়ালা টেবিল, সোনার পাতে মোড়া চেয়ার, সোনার ফুলদানি, সোনার ঝাল লণ্ঠন। এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম্ববাবুর। তিনি এমন হাঁ হয়ে গেলেন যে ঘরের মাঝখানে একটা নিচু সোনার টেবিলের ওপাশে যে গৌরবর্ণ পুরুষটি একটি সোনায় বাঁধানো আরামকে দাঁড়ায় বসেছিলেন তাকেই নজরে পড়েনি তার। হঠাৎ একটা গমগমে গলা কানে এলো, এই যে শ্যামাকান্ত, এদিকে এসো। কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন। চমকানোর আরও ছিল, কর্তাবাবুর সামনে যে দাবার ছকটি পাতা রয়েছে সেটা শুধু সোনা দিয়ে তৈরি তা নয়, প্রত্যেকটা খোপে আবার হিরে, মুক্ত, চুনি আর পান্না বসানো। একধারে সোনার ঘুঁটি, অন্যধারে রূপোর। প্রত্যেকটা ঘুঁটির মাথায় আবার এক কুচি করে হিরে বসানো। বসো বসো হে শ্যামাকান্ত, আর সময় নষ্ট করা ঠিক হবে না। মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা? এই হলো আমার বাজি। এই বলে কর্তাবাবু একটা নীল ভেলভেটে মোড়া বাক্সের ঢাকনা খুলে টেবিলের একপাশে রাখলেন। কদম্ববাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্ত। মুক্ত যে এত বড় হয় তা জানা ছিল না তার। তুমি কি বাজি রাখবে শ্যামবাবু? কদম্ববাবু আমতা আমতা করে বললেন, আমি মানে মানে আমি আমি যে খুব গরিব মানুষ, কি আর বাজি রাখবো বলুন। কর্তাবাবু ঘর কাঁপিয়ে হা হা অট্ট হাসি হেসে উঠলেন, হা 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 হা, ঠিক বলেছ, গরিবই বটে। বছরে যার 20 লাখ টাকা আয় সে আবার কেমন গরিব? আগে আপনার তুলনায় আমি আর কি বলুন? কর্তাবাবু গম্ভীর হয়ে বললেন, সে কথাটা সত্যি শ্যামবাবু, আমার মেলা টাকা, এত টাকা যে আজকাল আমার টাকার ওপর ঘেন্না হয়, খুব ঘেন্না হয়। টাকার ওপর ঘেন্না? কদম্ববাবুর মুখটা হাঁ হাঁ করে উঠল। কর্তাবাবু গম্ভীর গলায় বললেন, আজ সকালে মনটা খুব খারাপ ছিল বুঝলে, কিছুতেই ভালো হচ্ছিল না। কি করলুম জানো? 10 লক্ষ টাকার নোট আগুনে জেলে পুড়িয়ে দিলুম। হ্যাঁ, শুধু কি তাই, ছাদে উঠে মোহর ছুঁড়ে ছুঁড়ে কাক তাড়ালুম, তাতে একটু মনটা ভালো হলো। তারপর জুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে 1000 হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এলুম। কদম্ববাবু দাঁতে দাঁত চেপে কোনো রকমে নিজেকে সামাল দিলেন। লোকটা বলে কি? কর্তাবাবু বললেন, এসো এসো, চাল দাও, তুমি কি বাজি রাখবে বললে না? কদম্ববাবু মুখটা কাঁচুমাচু করে ভাবতে লাগলেন। কর্তাবাবু নিজেই বললেন, শোনো, টাকা পয়সা হীরা জহরত তো আমার দরকার নেই, তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজি ধরো। কলম? কদম্ববাবু শিউরে উঠলেন। মাত্র 8 ফুটপাত থেকে কেনা, তবু কদম্ববাবু কোনো উপায় না পেয়ে কলমটাই রাখলেন মুক্তোর উল্টো দিকে। কিন্তু চাল দাবার যে কিছুই জানে না কদম্ববাবু। চোখ বুজে একটা ঘুঁটি এগিয়ে দিলেন কদম্ববাবু। কর্তাবাবু বললেন, সাবাস। কদম্ববাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন। তারপর বুদ্ধি করে কর্তাবাবুর দেখা দেখি কয়েকটা চাল দিয়ে ফেললেন। হঠাৎ কর্তাবাবু সবিস্ময়ে বলে উঠলেন, এ কি, আরে তুমি যে কিস্তি দিয়ে বসেছ আমাকে? হ্যাঁ, এ কি কাণ্ড, আমি যে মাত। তারপরে কর্তাবাবু হঠাৎ ঘর কাঁপিয়ে অট্ট হাসি হাসতে লাগলেন। সে এমন হাসি কদম্ববাবুর মাথা ঝিমঝিম করতে লাগলো, চোখে অন্ধকার দেখতে লাগলেন, ভয়ে চোখ বুজে ফেললেন। যখন চোখ মেললেন তখন কদম্ববাবু হাঁ হয়ে গেলেন।
কোথায় কোথায় সেই সোনার ঘর, কোথায় বা রূপোর ঘর, কোথায় সেই ঝাড়বাতি আর দেয়াল ঘড়ি, কোথায় আসবাবপত্র? এ যে ঘুরঘুরটি অন্ধকার ভাঙা সোদা একটা পোড়ো বাড়ির মধ্যে বসে আছেন তিনি। চারদিকে চুনবালি খসে ডাই হয়ে আছে, চতুর্দিকে মাকড়সার জাল, ইঁদুর দৌড়চ্ছে। কদম্ববাবু আঁতকে উঠলেন। হে আমি কোথায় এসেছি, হে আমি কোথায় এসে পড়েছি? তারপর তিনি ছুটতে লাগলেন। সেই বাড়ির এমন দশা কে বিশ্বাস করবে? মেঝের পাথর সব উঠে গেছে, সিঁড়ি ভেঙে ঝুলছে, দরদালানের দেয়াল ভেঙে পড়েছে। কদম্ববাবু পড়ি কি মরি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোনো রকমে বাইরের দরজায় পৌঁছলেন। দরজাটা অক্ষতই আছে। কদম্ববাবু দরজাটা কড়া ধরে হ্যাঁচকা টান মারতেই সেটি খুলে গেল। কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন পাগলের মতো। বৃষ্টি পড়ছে, তার ছাতা নেই, পায়ে জুতো নেই। ভাঙা পোড়ো বাড়ির মধ্যে কোথায় পড়ে আছে কে জানে। কিন্তু কিছুটা দৌড়ানোর পর কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তারপর ভাবলেন, সত্যি তো, টাকা বাঁচিয়ে হবেটা কি? শেষে তো ওই ভূতের বাড়ি। এরপর বুক ফুলিয়ে কদম্ববাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনে ফেললেন। তারপর জুতোর দোকানে ঢুকে কিনলেন এক জোড়া দামি জুতো। তারপর আবার ভাবতে লাগলেন, শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না। তিনি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি আর ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ও কিনে ফেললেন। মনটা এখন তার বেশ ভালো হয়ে গেল। আজ আমার গল্পটি এখানেই শেষ হলো। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন একটি গল্পের সাথে। আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনারা কী ধরনের গল্প শুনতে চান, তাহলে আমি সেই ধরনের গল্প আপনাদের শোনানোর চেষ্টা করতে পারি। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।